চলো বহুদূর গ্রামীণ ফোন। আজ শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ শরৎকাল। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকে যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন FFLC এর মার্কেটিং ম্যানেজার সালমান বারী। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়েই আপনাদের সঙ্গে আছি আমি জুলিয়া ইসলাম শিশির। এবারের আয়োজন শুনতে কি পাও। আমরা বিশ্বাস করি জীবন অমূল্য। সেই জীবনের আলো যখন নিভে যেতে চায় তখন আর ভালো লাগে না। আমরা কেউ চাই না আমাদের সাহায্য না পেয়ে সেই জীবনের আলোটা নিভে যাক। এই কথা যারা বিশ্বাস করেন তাদের জন্য এই পর্ব। আমরা আশা করব আমাদের আহ্বানে আপনারা সাড়া দেবেন। আমাদের সবার সহযোগিতায় যদি অসুস্থ মানুষটি বেঁচে ওঠে তবে সার্থক হবে সবার প্রচেষ্টা। বেঁচে থাকবে একটি প্রাণ, আশাবাদী হবে একটি পরিবার। বাগেরহাট জেলার ৬০তলা গ্রামের বৃন্দা রানী দাস একজন গৃহবধূ। দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি তার দুটো কিডনি বিকল হয়ে পড়েছে। চিকিৎসকগণ জানিয়েছেন তাকে বাঁচিয়ে তুলতে হলে অবিলম্বে কিডনি ট্রান্সফার করতে হবে। এই জন্য প্রয়োজন প্রায় ২০ লক্ষ টাকা। কিন্তু তার দরিদ্র স্বামী ও পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় তার পরিবার দেশবাসীর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আপনারা বৃন্দা রানী দাসকে সাহায্য করুন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা জয়দেব কুমার দাস, সঞ্চয় হিসাব নম্বর ১০১১৩০৩১৭৮৩৮, ডাচ বাংলা ব্যাংক, দিলকুশা আঞ্চলিক শাখা, মতিঝিল, ঢাকা। মোবাইল ০১৭২১৬১৮২৮৩। আপনারা যদি শুনতে কি পাও পর্বে সাহায্যের আবেদন করতে চান তাহলে রোগীর নাম, তার চিকিৎসার ডকুমেন্টস, সাহায্য পাঠাবার ঠিকানা এবং ছবি সঙ্গে আনবেন। আর যেসব মহানুভব ব্যক্তি শুনতে কি পাও পর্বে আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা আশা করব আপনারা প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এইবার গল্প স্বল্প পর্ব। আসুন কথা বলি আজকের অতিথি FFLC মার্কেটিং ম্যানেজার সালমান বারীর সাথে। স্বাগত একুশে দুপুরে। আমরা দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিলাম আপনাকে FFLC এর মার্কেটিং ম্যানেজার হিসেবে। আসলে FFLC এই টার্মটা আমার দর্শকদের অনেকের কাছেই সেইভাবে পরিচিত নয়। আমার দর্শকদের জ্ঞাতার্থে একটু জানতে চাইবো এর ইলাবোরেশনটা কি। আচ্ছা, FFLC মানে হচ্ছে ফুকুওকা ফরেন ল্যাঙ্গুয়েজ কলেজ, যেটা ফুকুওকাতে অবস্থিত, জাপানের একটা সিটি আর কি। ওটা হচ্ছে এডুকেশনাল ফাউন্ডেশনের আন্ডারে। আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করি আর কি, মার্কেটিং ম্যানেজার হিসেবে। আচ্ছা, বিদেশের মাটিতে একজন বাঙালি হিসেবে এই যে একটা চ্যালেঞ্জিং পেশায় আপনি গ্রহণ করলেন, এই পেশার আসার প্রেক্ষাপটটা কি? আচ্ছা, আমি ২০১০-এ প্রথম ফুকুওকাতে যাই। তো ওখানে ইন্টার্নশিপ একটা প্রোগ্রাম ছিল আর কি। ওটা একটা এনজিও যেটাকে আমরা বলি আর কি, এশিয়ান প্যাসিফিক চিলড্রেন কনভেনশন। ওখানে ৬ মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম ছিল। তো ওটা কমপ্লিট করার পরে আমাদের ওখানকার যে ম্যানেজিং ডিরেক্টর উনি বলল যে তুমি তো এখানে কাজ করছো, তোমার তো ৬ মাসের অভিজ্ঞতা আছে, তুমি আমাদের এই প্রতিষ্ঠানে জয়েন করে যদি মার্কেটিং ম্যানেজার হিসেবে জয়েন করে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কিছু রিক্রুট করতে পারো তাহলে আমার জন্য ভালো হয়। তো আমি সেইটা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, তাহলে মেবি এটা আমার জন্য ভালো হবে এবং আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসকেও কিছু সাপোর্ট দিতে পারবো। এইভাবেই শুরু আর কি। আচ্ছা, আমাদের দেশে কিন্তু দেখা যায় যে উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমন কিংবা মানগত শিক্ষার জন্য বিদেশে গমনের অনেক হার রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় আমাদের দেশ থেকে দেশের বাহিরে পড়ার সুযোগটা সেই পরিমাণে রয়েছে?
আসলে সুযোগ অনেক অনেক রয়েছে, কিন্তু আপনার জানতে হবে কিভাবে কোন ওয়েতে গেলে আপনি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। যেমন আমি জাপানের কথা বলবো, যে জাপানে হায়ার এডুকেশনের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের অনেক সুযোগ রয়েছে, শুধু আপনাকে জানতে হবে কিভাবে আপনি সুযোগটাকে মানে ব্যবহার করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনার কাছে জানতে চাই যে জাপানে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের ছাত্রছাত্রীদের কি পরিমাণে পদক্ষেপগুলো গ্রহণ করতে হয়, কি কি ব্যবস্থা নিতে হবে, এই বিষয়ে যদি একটু জানাতেন। আচ্ছা, আপনার জাপানে পড়াশোনার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। সো আমাদের আমি আমার এডুকেশন ফাউন্ডেশন দিয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের এডুকেশনাল ফাউন্ডেশন আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করায় আর কি, 2 বছরের কোর্স। সো সেটা কমপ্লিট করার পরে স্টুডেন্টদের দুইটা ওয়ে থাকে। একটা হচ্ছে সে যদি ব্যাচেলর করতে চায়, ব্যাচেলর ডিগ্রি করতে চায়, সে সরাসরি 3য় বর্ষ মানে 3rd ইয়ারে ব্যাচেলরে এন্টার করতে পারবে। যদি সে না চায়, ইন দ্যাট কেস তার যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো থাকে এবং তার যদি জেএলপিটি কমপ্লিট হয়ে যায় এবং সে যদি কোনো কোম্পানি থেকে অফার পায় যে আমি তোমাকে আমি জব অফার করলাম, সো আপনি ওই সার্টিফিকেটটা দিয়ে সরাসরি আপনি জব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাহ, চমৎকার। তো জাপানে যাওয়ার ক্ষেত্রে বলছিলাম যে এই প্রসেসগুলো তো সেম রয়ে যাচ্ছে, কিন্তু কি পরিমাণে আর্থিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর্থিক যে একটা আগে থেকে প্রস্তুতির দরকার, কতখানি প্রস্তুতি নিতে হবে? আচ্ছা, একটু বলে রাখি, সেটা হচ্ছে যে জাপানে হায়ার স্টাডিজ একটু এক্সপেন্সিভ। ধরেন আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামই বলা হয় আর কি, সো আপনার 1 বছরে আপনার টিউশন ফি পড়বে প্রায় 7 লাখ ইয়েন, যেটা বাংলাদেশি টাকায় 4 লাখ 4.5 লাখ টাকার মতো আর কি। সো এটা আপনাকে এককালীন দিয়ে যেতে হবে। তো এরপরে স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে যে তার পার্ট টাইম জব করে, তারপরে সেটাই ইনকাম, তার লাইফ মানে লিভিং এক্সপেন্ডিচার যেটা আর কি, ওটা কমপ্লিট করার পরও রয়ে যায় এবং সেটা দিয়ে সে টিউশন ফি প্রোভাইড করতে পারে। তো পার্ট টাইম জব করলে কি রকম ফিনান্সিয়াল সাপোর্ট যেটা হয় সেটা হতে পারে? এটা ডিপেন্ড করে। যেমন ফুকুওকার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনি প্রতি সপ্তাহে 28 ঘন্টা কাজ করতে পারবেন এবং মান্থলি আপনি জাপানিজ ইয়েনে প্রায় 80,000 থেকে 90,000 ইয়েন, which is around 50,000 টাকা বা 40,000 টাকা বাংলাদেশি টাকায় মান্থলি। সো সেটা ফুকুওকা সিটির প্রেক্ষাপটে এটা এনাফ। আচ্ছা আচ্ছা। তো জাপানে তো আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বিশ্ববিখ্যাত, সেই তুলনায় আপনার প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেটা বিশেষত্বটা কি, যার কারণে আমাদের এখানকার স্টুডেন্ট এখানে যেতে আগ্রহী হবে আর কি? আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের এডুকেশনাল ফাউন্ডেশন যেটা প্রায় 113 বছরের পুরনো এবং এটা প্রাইভেট ইনস্টিটিউশন অবশ্যই, কিন্তু গভর্নমেন্ট থেকেও সাবসিডি পায়, যে একটা 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 পোরশন সাপোর্ট করে থাকে স্টুডেন্টসদের। এবং যেটা হচ্ছে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা, অন্যান্য স্কুলে শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডিগ্রি বলে এটাকে, কিন্তু আমাদেরটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি। সো আপনি যখন 2 বছর কমপ্লিট করবেন, 2 বছর কমপ্লিট করার পর আপনি অ্যাসোসিয়েট ডিপ্লোমা ডিগ্রি পাবেন, যেটা আমরা প্রোভাইড করব না, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন জাপান, তারা দিবে। এবং এই সার্টিফিকেটটা দিয়ে আপনি ওই যে আগে যেভাবে বললাম আর কি, যে আইদার ইউনিভার্সিটিতে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি জব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্কুলে শুধু ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পরে আপনাকে এই ডিপ্লোমা ডিগ্রিটা আরেকবার 2 বছরের জন্য নিতে হবে। আচ্ছা আচ্ছা। তো জাপানে পড়ালেখার জন্য কি জাপানি ল্যাঙ্গুয়েজটা শেখা মাস্ট, শিখতেই হবে এমন কিছু? এখন কিছু ইউনিভার্সিটি আছে যারা এখন ইংলিশ কি বলে এটাকে, ইংলিশ সাবজেক্টের উপর ব্যাচেলর এবং মাস্টার্সে করায়। তবে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার ওয়েটা অনেক হবে, আপনি বিভিন্ন ওয়েতে আপনি যেতে পারবেন। সো আপনার অপশনগুলো ওপেন অনেকগুলো। আচ্ছা আচ্ছা। আমরা তো জানি আপনি দীর্ঘদিন যাবত জাপানে বসবাস করছেন এবং সম্প্রতি আপনি বাংলাদেশে এসেছেন, একটা কাজের জন্য এসেছেন। আমরা জানি আগামীকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রে দুপুরে একটা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে, হায়ার স্টাডি ইন জাপান। তো এই সেমিনারটা সম্পর্কে একটু যদি আমার দর্শকদেরকে জানাতেন। আচ্ছা, আমি গতকাল এসেছি। আমার যে ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর যে উনি আজকে আসবে। কালকে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রামটা এডুকেশন হায়ার স্টাডি কে নিয়ে সেমিনারটা হবে। এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে 2:30টার দিকে শুরু হবে কালকে। এবং এখানে আমার যে মানে আমার বস যে আর কি, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, উনি ডিরেক্টলি স্টুডেন্টের সাথে কথা বলবে হায়ার স্টাডি নিয়ে এবং আমাদের এডুকেশনাল ফাউন্ডেশনে পড়াশোনা করলে কি পরিমাণ বেনিফিটেড হবে বা কি ফ্যাসিলিটিস তারা পাবে বা কি অপশন তাদের জন্য ইন ফিউচারে খোলা থাকবে, সবকিছু নিয়ে কথা হবে। সো এটা কি সবার জন্য উন্মুক্ত? হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত। স্পেশালি যারা এইচএসসি কমপ্লিট করে ফেলেছে এবং তারা হায়ার স্টাডিজ এর ব্যাপারে চিন্তা করছে, তাদের জন্য এটা খুবই জরুরি। তারা যদি সময় পায় অবশ্যই যাতে অ্যাটেন্ড করে। এবং আরেকটা যেটা হচ্ছে যে যারা এখন অনার্স কমপ্লিট করছে বা অনার্স পড়ছে বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তাদের আগ্রহ আছে, তারাও এখানে যদি আসে, অ্যাটলিস্ট তারা অনেক কিছু জানতে পারবে।
আচ্ছা, এটা তো আমরা জানি যে দুপুর 2:30 শুরু হবে, তাই না? আচ্ছা, কতক্ষণ নাগাদ এটা চলবে? এটা হচ্ছে আপনার আসলে টাইমিংটা ফিক্স নাই, কারণ ডিপেন্ড করবে হচ্ছে কত কি পরিমাণ স্টুডেন্টস আসবে, আমার ডিরেক্টর কি পরিমাণ স্টুডেন্টের সাথে কথা বলবে। সো আমাদের 2টা থেকে 2:30 থেকে আপনার 6টা বা 7টা পর্যন্ত যাবে আর কি আচ্ছা সেমিনারটা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি যে আপনি জাপানে শুধুমাত্র এই প্রতিষ্ঠানে না, আরো কিছু কাজ করছেন। সেই কাজ সম্পর্কে যদি আমার দর্শকদেরকে একটু জানাতেন। আচ্ছা, এটা একটু বলতে হলে একটু পিছিয়ে যেতে হবে। সেটা হচ্ছে যে আমি যখন 11 বছর বয়স আমার 1995, তখন আমি ফার্স্ট টাইম এই ফুকুওকাতে আসি। ওটা ছিল এশিয়ান প্যাসিফিক চিলড্রেন কনভেনশনে একটা কনভেনশন হয় ওই ফুকুওকাতে, যেখানে বিভিন্ন দেশের বাচ্চারা আসে, সামার ক্যাম্প একটা ক্যাম্প হয়, হোম স্টে হয়। তো ওই প্রোগ্রামের থ্রুতে আমি প্রথম ফুকুওকাতে যাই। এটা কি বাংলাদেশে থেকে অর্গানাইজ করে ফুকুওকাতে নিয়ে যাওয়া না, হয়েছিল নাকি? অর্গানাইজটা করে ফুকুওকা প্রিফেকচার। ফুকুওকা প্রিফেকচার করে, কিন্তু বিভিন্ন দেশের যে বাচ্চারা তারা আসে আর কি। আচ্ছা সো বাংলাদেশ থেকেও শিশু একাডেমি, আমাদের লাইজন অফিস হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি, তারা প্রতি বছর 8টা বাচ্চা পাঠায়, 4টা মেয়ে, বলেছে 6টা বাচ্চা, 3টা ছেলে 3টা মেয়ে পাঠায়। আচ্ছা, ক্রাইটেরিয়া কি বাচ্চাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে? ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে পড়াশোনার বাইরে যে ধরেন আপনি গান জানেন, আবৃত্তি জানেন, এখানে আপনি জাতীয় পুরস্কার প্রাপ্ত, আচ্ছা তারা আচ্ছা। এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং 11 বছরে অ্যাটলিস্ট মানে 11 বছর হতে হবে তারা অ্যাপ্লাই পারবে। সো আমি এইভাবেই জাপানে প্রথম যাওয়া, তারপর 2005-এ পিস অ্যাম্বাসেডর, তখন জুনিয়র অ্যাম্বাসেডর ছিলাম, 2006-এ পিস অ্যাম্বাসেডর হিসেবে আবার যাওয়া। তো এখানে আপনার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পরে 2010, তো এইভাবেই আর কি আমার চলে আসা। এবং এখন আমি এই প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি একটা অর্গানাইজেশন, যেটা আর কি এশিয়ান প্যাসিফিক চিলড্রেন কনভেনশন, ওটার আন্ডারে ব্রিজ ক্লাব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের প্যাসিফিক এরিয়া ম্যানেজার। সো আমাদেরও এই ব্রিজ ক্লাবগুলো বিভিন্ন 40টা দেশে, বিভিন্ন দেশে অনেকগুলো ব্রাঞ্চ আছে আর কি, 40টা দেশে, এশিয়া এবং ইউরোপ, এশিয়া এবং প্যাসিফিক কান্ট্রিজগুলো। আচ্ছা, এই প্রতিষ্ঠানটার কার্যক্রম কি 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 কার্যক্রম হচ্ছে আপনার এরা হচ্ছে সোশ্যাল ভলান্টারি কাজ করবে বাচ্চাদের নিয়ে। যেমন আমাদের এখানে ব্রিজ ক্লাব বাংলাদেশ, যারা বাচ্চাদের আন্ডার প্রিভিলেজ যে চিলড্রেন, মানে যারা সুবিধাবঞ্চিত শিশু, যারা ব্রিজ ক্লাবের সাথে কমিউনিকেশন রক্ষা করে, ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, আচ্ছা, ব্রিজ আচ্ছা। তৈরি করা আর কি। খুবই ভালো লাগলো শুনে। আমাদের এখানে কিন্তু আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানই রয়েছে, অনেক অর্গানাইজেশনই রয়েছে যারা কিন্তু এই ধরনের উদ্যোগগুলো নিয়ে থাকে, কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান আর আমাদের দেশের এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে পার্থক্য বলবো না, অনেক সিমিলারিটি আছে, কিন্তু আচ্ছা। যেটা হচ্ছে যে এশিয়ান প্যাসিফিক, আমরা হচ্ছে একবার জাপানে ফুকুওকাতে গিয়েছি, সামার ক্যাম্প করেছি, এবং আমাদের মধ্যে ওই ভিউটা আছে যে আমাদেরকে শেখানো হয়েছে যে সবার সাথে তোমার সামনে যে বাচ্চাটা আছে ওটা তোমার শত্রু না, তোমার ফ্রেন্ড। সো ফ্রেন্ডশিপ তৈরি করো। আমরা এখানে এসে বাচ্চাদেরকেও, ওই আমাদের ক্লাবের যে মেম্বার, তাদেরকে আমরা এটা শিখাই আর কি, যে বন্ধুত্ব, জাস্ট মেইনটেইন ইওর ফ্রেন্ডশিপ। আচ্ছা আচ্ছা, আমরা কথা বলতে বলতে কিন্তু একটা পর্যায়ে চলে এসেছিলাম যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম। সেই ক্ষেত্রে থেকে একটুখানি জানতে চাইবো যে বিদেশে গমন ইচ্ছুক অনেক শিক্ষার্থী রয়েছেন আমাদের দেশে, এবং তারা কিন্তু অনেকটা ভীতির মুখেও রয়ে থাকেন, কারণ তারা জানেন যে অনেক সময় প্রতারণার শিকারও কিন্তু তারা হচ্ছেন। দেশের বাইরে যেতে যাচ্ছেন, টাকা পয়সা সবই দিচ্ছেন, এক সময় সর্বশান্ত হয়ে দেশে ফিরে আসতে হচ্ছে। তো এই ধরনের প্রতারণার শিকার কেন হচ্ছেন বলে আপনার মনে হয়? কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? এটাতে আপনার আসলে কি বলবো আর কি, আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্সি আছে, বা তারা আসলে সম্ভবত অনেস্টলি কাজটা করে না, বা স্টুডেন্টদের মানে প্রতারিত হয় স্টুডেন্টসরা। তো যেটা করবো, যে এখন তো ইন্টারনেটের যুগ, সব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট আছে, ইমেল অ্যাড্রেস আছে, সরাসরি যোগাযোগ করার একটা অপশন আছে আর কি। আমাদের ফাউন্ডেশনের কথা যেটা বলবো, যে আমি যেখানে কাজ করি, আমাদের এখানে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ইনস্টিটিউশন নেই, ভায়া নেই, তারা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি বাংলাদেশি স্টুডেন্টসদের সেকশনটা ডিল করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের পাশাপাশি। সো আমি তাদের মানে সাথে কমিউনিকেট করবো, এখানে মাঝখানে কেউ কোনো অপশন নাই আর কি। আচ্ছা, আপনার সাথে কমিউনিকেট করতে হলে আমাদের দর্শকদেরকে একটু যদি জানাতেন যে কিভাবে কমিউনিকেট করতে হবে। আমার সাথে আমাদের ফাউন্ডেশনের একটা ওয়েবসাইট আছে, www.f-seiki.ac.jp। ওখানে আপনার ইমেল অ্যাড্রেস আছে, ওখানে কমিউনিকেট করলে আমাকে পাওয়া যাবে আর কি। যেহেতু টার্মটা একটু হার্ড, আর একবার কি একটু বলবেন? আচ্ছা, আমি তাহলে ইমেল অ্যাড্রেসটাই বলে দিই। যেমন আমার নাম সালমান, SALMAN @f for Fukuoka f-seikei .ac.jp। অনেক কঠিন একটা টার্ম। আই হোপ যারা স্টুডেন্টস, যারা হায়ার এডুকেশনের ব্যাপারে চিন্তা করছে, তারা অবশ্যই কালকে সেমিনারে আসবে, এবং তখন আরো ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারবো, এবং আমাদের ব্রোশিয়ার্স, পামফ্লেট যা আছে তারা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। সো তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, আপনি যে বলছিলেন যে কাজের পাশাপাশি কিন্তু লেখাপড়াটা করা যায় দেশের বাইরে, যে 28 ঘন্টা, তো সেই ক্ষেত্রে এই সময়টা কি আরো বাড়ানো সম্ভব হবে? এখানে হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে যেটা আর কি বছরে দুটা লং হলিডেজ আছে, মানে এক মাস সামার হলিডেজ আর হচ্ছে স্প্রিং হলিডেজ। আচ্ছা, তো ওখানে এক মাস যখন লম্বা বন্ধ থাকে তখন সপ্তাহে 40 ঘন্টা কাজ করার সুযোগ থাকে। আচ্ছা। সো তখন আপনার যে আর্নিংটা হয় এটা অনেক বিশাল একটা আর্নিং হয়। সো ওই সময়টা আপনার কাজে লাগাতে পারলে, মানে কাজটা বেশি করতে পারলে, তখন ইনকামও ভালো হবে এবং এটা ফিউচারে তার সেভিংস হিসেবে কাজ করবে আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে লেখাপড়ার কি কোনো হার্ম হবে না? না না না, হবে না। কারণ হচ্ছে যে পড়াশোনার জাপানের সিস্টেমটাই এরকম যে আপনার 28 ঘন্টা কাজ করেন বা 40 ঘন্টা কাজ করেন, আপনার পড়াশোনার পাশাপাশি আপনার ফ্রি টাইম বলেন বা আপনার পড়াশোনার মানে নিজের পার্সোনাল যে কাজগুলো আছে ওটা সেই করার সময় সময় পাওয়া থাকে যায়। আর কি। আচ্ছা আচ্ছা, তো সেই সময় যেহেতু পাচ্ছে ছাত্রছাত্রীরা, একটুখানি জানতে চাইবো, লেখাপড়া শেষে ছাত্রছাত্রীরা যদি ওই দেশে থেকে যেতে চায়, ওখানে কোনো কাজ করতে চায়, সেই সুযোগটা কি রয়েছে? হ্যাঁ, অবশ্যই সুযোগ। এখন বাংলাদেশি স্টুডেন্টসের জন্য সুযোগ। কারণ হচ্ছে যে আগে অনেক প্রবলেম থাকতো, যে ভিসা একটা প্রবলেম ছিল, যে ভিসা সহজে ইজিলি পাওয়া যেত না, বা দেখা যেত যে আমাদের এডুকেশনটা ম্যাচ করতেছে না আমাদের এডুকেশনের সাথে। এখন যেটা হয়েছে যে এখন বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে এবং জাপানিজ বিনিয়োগ প্রচুর আসছে বাংলাদেশে। আচ্ছা। সো জাপানিজরাও চাচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টসরা ওখানে যে পড়াশোনা করে এবং তারা তাদের কোম্পানি হায়ার করে, মানে তাদেরকে একটা সেট আপ পজিশনে দিয়ে দিতে পারে আর কি। সো এখন সুযোগ, এখন যারা যাবে তাদের জন্য হচ্ছে আর কি ইন ফিউচার ক্যারিয়ার গড়ার জন্য, এখন জাপানে ক্যারিয়ার গড়ার জন্য এখন একটা সুযোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ সময় আপনাকে। দেওয়ার জন্য। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আবারও শুভ দুপুর।